আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো আমরা আজকে শিখব যে আমার গত ভিডিওতে আমরা শিখেছিলাম যে ডেফিনিশন অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, তারপর আমরা শিখেছি তার প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ মার্কেটিং ম্যানেজমেন্ট, এন্ড দেন আমরা একটু জেনেছি যে হাউ মার্কেটিং ম্যানেজমেন্ট হ্যাজ ইভলভড ফ্রম দ্য 4 P's টু দ্য 7 P's। সো আমরা আজকে জানবো যে 7 P's অফ মার্কেটিং মিন। আচ্ছা, ওকে, ওকে। সো 7 P's অফ মার্কেটিং মিক্স, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখা যাচ্ছে আমার স্লাইডে যে আগে ছিল 4 P's, তার মানে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। আর সেটাকে ট্রানজিশন করে আরো 3টা যোগ হয়েছে, সেটা হলো প্রসেস, ফিজিক্যাল এন্ড পিপল। এখন তাদের মানেগুলো কি আমরা একটু আমাদের নেক্সট স্লাইডে আমরা জানবো। তো আমরা এর ক্লাসে আমরা যে জিনিসটা শিখেছি সেটা হলো যে মার্কেটিং ম্যানেজমেন্ট কি এবং তার এলিমেন্টস গুলো, মার্কেটিং মিক্সের 4 P's গুলো আমরা উল্লেখ করেছি এবং সেখানে তার প্রয়োজনীয়তাগুলো আমরা উল্লেখ করেছি। সেখানে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সে, আমাদের যে টার্গেট পপুলেশন, আমাদের প্রোডাক্টটা তাদের কাছে আমরা কিভাবে নিতে পারি, কিভাবে আমাদের রিসার্চ করতে হবে, কিভাবে আমাদের অ্যানালাইজ করতে হবে এবং কিভাবে আমাদের ব্র্যান্ড ইমেজটাকে আমাদের বাড়াতে হবে, সেই জিনিসগুলো আমরা শিখেছি। এখন আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যে 4 P's থেকে কি করে ট্রানজিশন হলো 7 P's এবং তার আলোকে আমরা তার ডিটেইলস গুলো জানবো। সো প্রথমত যে অরিজিনাল যে 4 P's, তার প্রথমটা হলো প্রোডাক্ট। So initially the focus was largely on the tangible goods being offered. The product element involved decisions about product design, functionality, quality and features. Actually যেটা আমরা বাস্তবে যে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি সেটা বেসিক্যালি কতটুকু লার্জলি ফোকাস করতেছে এবং আমার টার্গেট অডিয়েন্সের কাছে, এবং তার যে ডিজাইনটা, তার সেই জিনিসটা কেমন এবং সেটার কোয়ালিটি কেমন হতে পারে, প্রোডাক্টের কি কি ফিচার থাকতে পারে, সেই জিনিসটাকে আমরা নিশ্চিত করি যখন আমরা প্রোডাক্টটাকে আমরা আইডেন্টিফাই করি যে এই প্রোডাক্টের কি হতে পারে। হ্যাঁ, দ্যাট হলো প্রাইস। Price strategies originally focused on determining the optimal price point for maximizing profit, taking into account production cost, competition, consumer demand. এখানে যে জিনিসটা আমি উল্লেখ করেছি, ভেরি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস উল্লেখ করেছি, সেটা হলো যে অপটিমাল প্রাইস পয়েন্ট ফর ম্যাক্সিমাম প্রফিট। এখন হলো আমি আমার যে কাঁচামালটা আমি কিনতেছি প্রোডাক্টটা তৈরি করার জন্য, সেখানে আমার প্রোডাকশন থেকে শুরু করে আমার প্রোডিউস হওয়ার পরে কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত আমার এখানে কত খরচ হয়েছে এবং সেই খরচ থেকে আমি কি তার ম্যাক্সিমাম প্রফিটটা কি আমি করতে পারতেছি কিনা, আমাকে কিন্তু সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে টেকিং ইনটু অ্যাকাউন্ট প্রোডাকশন কস্ট, সেখানে প্রোডাকশন কস্ট থেকে আমার প্রফিট কত হচ্ছে, সেখানে এই যে কম্পিটিশন মার্কেটে, হ্যাঁ, এদের যে কনজিউমারের যে ডিমান্ডটা, সেখানে আমি কি আমার প্রাইসটাকে ঠিক মতো আমি ধরেছি কিনা। তার মানে আমার সেম প্রোডাক্টে তো আরো 4-5টা প্রোডাক্ট বিক্রি করতে, সেম প্রোডাক্ট 4-5টা কোম্পানি সেল করতেছে, তারা তাদের প্রোডাক্ট তাদের প্রাইসিং যদি আমার প্রাইস থেকে হাই হয়ে যায়, তাহলে কনজিউমার কেন কিনবে? নিশ্চয় কনজিউমার কিনবে যখন তারা বিশ্বস্ত রাখে যে আমি এত বছর পুরাতন আমার কোম্পানি এই প্রোডাক্টটা সেল করে আসতেছি এবং আমার কোম্পানি মার্কেট থেকে চলে যাবে না, আমি আমার পলিসি খুবই শক্ত, এবং তারা যদি আমার প্রোডাক্ট সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ে যে প্রোডাক্টের ভালো পায় নাই, সেটা পলিসিটা কি আমার কোম্পানিতে আছে যেটা অন্য কোম্পানিতে নাই, আমি প্রাইস দিয়েও কিন্তু টার্গেট অডিয়েন্সের কাছে আস্থার মাধ্যমে আমার প্রোডাক্টটা সেল করতে পারি। সো প্রাইসিং ইটস এ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এই জিনিসটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। প্রাইসিং স্ট্র্যাটেজিস অরিজিনালি ফোকাসড অন ডিটারমাইনিং দ্য অপটিমাল প্রাইস পয়েন্ট ফর ম্যাক্সিমাইজিং প্রফিট। আচ্ছা, সো 4 P's এর নেক্সট ইয়ারটা হলো, থার্ড ইয়ারটা হলো প্লেস। এখন ডিস্ট্রিবিউশন, আমরা সেটা বলে প্লেস বলতে আমরা কোথায় ডিস্ট্রিবিউট করব, আমার লোকেশন কোথায় হবে, মানে আমার টার্গেট অডিয়েন্স যারা, তাদের লোকেশনটা কোথায়, সেটা হলো ডিস্ট্রিবিউশনটা আমি কিভাবে, মানে আমি এদের কাছে ডিস্ট্রিবিউট করব। সো প্লেস ইনভলভ ডিসিশনস অ্যাবাউট হাউ and where products are made available to consumers
ফোকাসিং অন লজিস্টিক্স এন্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলস। এখন আমার ফ্যাক্টরি যদি হয়ে থাকে ফর এক্সাম্পল বান্দরবন, আর আমি সেল করতে আসছি খুলনা, এটা পসিবল না। আমাদের দেশে এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা হাব করেছে, ইন্ডাস্ট্রি হাব করেছে, এবং সেম প্রোডাক্টটা বিভিন্ন জায়গায় তারা তৈরি করতেছে সেম প্রাইসে। এখন বান্দরবনের যে ইন্ডাস্ট্রি, সে খুলনায় যদি সেম প্রোডাক্টটা সেল করতে যায়, ওখানে যদি 5 টাকা সেল করে, তাকে খুলনায় সেল করতে হবে আরো 10 টাকা বেশি দিয়ে, কারণ তার কস্টিং হবে না। আর যদি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি আমি সেই ইন্ডাস্ট্রিতে তৈরি করে বসি, মনে করেন চিপস খাচ্ছে মানুষ, সেই চিপস যদি 10 টাকা হয় বান্দরবনে, তাহলে যশোরে হবে সেটা কি 10 টাকা। তার মানে আমাদেরকে সেই জিনিসটা চিন্তা করতে হবে, আমাদেরকে সেই জিনিসটা কোথায় গেল, সরি আমার একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছিল আমার স্লাইডে। আমি আবার সেই জায়গাটাতে আবার শুরু করছি যে অরিজিনাল 4 পিসের যে প্লেসটা, সো আমার ডিস্ট্রিবিউশনটা কোথায় হবে, তাই না? সো প্লেস ইনভলভ ডিসিশনস অ্যাবাউট, সরি আবার একটু ইন্টারাপ্ট হয়ে গেল। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অরিজিনাল 4 পিসের যে থার্ড নাম্বার যে কন্টেন্টটা, সেটা হচ্ছে প্লেস। সো আমাদেরকে জানতে হয় যে প্লেসটা কোথায়, এবং সেটা আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করব। সো প্লেস ইনভলভ ডিসিশনস অ্যাবাউট হাউ অ্যান্ড হোয়ার প্রোডাক্টস আর মেড অ্যাভেলেবল টু কনজিউমার্স, ফোকাসিং অন লজিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যানেলস। তার মানে আমার এই প্রোডাক্টটা আমি যখন প্রডিউস করবো, সেখানে আমার প্রোডাকশন থেকে ওখানে যেতে আমার কতক্ষণ সময় লাগবে, আমার প্রাইসিংটা ঠিক আছে কিনা, যেটা আমি কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমার সেম প্রোডাক্টটাই যদি বান্দরবন এবং যশোরে আমি আমার কনজিউমারকে দিতে চাই, তো সেখানেও 5 টাকা এবং যশোরেও 5 টাকা, তাহলে আমার এক জায়গায় কি আমার ইন্ডাস্ট্রিটা থাকবে না? থাকবে না। তার প্রোডাকশনটা আমাকে বিভিন্ন জায়গায় রাখতে হবে, সো দ্যাট বাংলাদেশের মানুষ একই সময় যেন সেম প্রোডাক্টটা একই প্রাইসে কিনতে পারে, সেটা হলো প্লেস। এবং সেখানে আমার চিন্তা করতে হবে যে আমরা যেটা বানাচ্ছি সেটা কনজিউমার কাছে অ্যাভেলেবল কিনা, এবং সেখানে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো আমার ঠিক হচ্ছে কিনা, কাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করতেছি, আমার কনজিউমারের কাছে বা আমার কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার জন্য সেটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। পরবর্তীতে হলো প্রমোশন। প্রমোশনটা কিভাবে এখানে আসতেছে? প্রমোশন ইনভলভ অল দ্য টেকনিক্স ইউজড টু কমিউনিকেট উইথ কনজিউমার্স, ইনক্লুডিং অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পাবলিক রিলেশনস এন্ড পার্সোনাল সেলিং। এখন বেসিক্যালি এখানে যে অ্যাডভার্টাইজিংটা, সেখানে আমরা কিভাবে করতেছি, কোন পন্থায় করতেছি, আমার সেলস প্রমোশনটা কিভাবে হবে, আমাদের পাবলিক রিলেশনটা কিভাবে হবে। পাবলিক রিলেশন বলতে যারা আমার কাস্টমার, তাদের সাথে আমাদের পাবলিক রিলেশনগুলো কেমন, এবং পার্সোনাল সেলিংটা কেমন হচ্ছে, সেখানে আমাকে নিশ্চিত করতে হবে প্রমোশন দিয়ে। সো প্রমোশনাল অ্যাক্টিভিটিজ নট অনলি দ্যাট যে আমি 2জন কাস্টমারকে, 2জন কনজিউমারকে চিন্তা করে আমি করতেছি, পাশাপাশি সেটাও চিন্তা করতে হচ্ছে যে আমি কিভাবে আমি অ্যাডভার্টাইজিং করতেছি, এবং আমার সেলস প্রমোশনে আমার কোন আঙ্গিকে হচ্ছে, আমি কি ইলেকট্রনিক মিডিয়াতে যাচ্ছি, নাকি প্রিন্টিং মিডিয়াতে যাচ্ছি, নাকি আমি সোশ্যাল মিডিয়াতে যাচ্ছি, এবং কনজিউমার কোন মিডিয়াতে সবসময় মানে তাদের কাছে আমার প্রোডাক্ট সম্পর্কে আপডেট থাকবে, সেই ব্যাপারে আমাকে নিশ্চিত থাকতে হবে, তাহলে আমার প্রমোশনটা আমাকে এফেক্টিভ হবে। আচ্ছা, এরপর আসি হলো এই যে এখন আমরা যেটা আসবো, আমরা কিছুক্ষণ আগে যেটা আমরা 4 পিস অরিজিনালটা আমরা জেনেছি, এখন যে ট্রানজিশন যে আরো 3টা পিস যোগ হলো সেটা আমরা জানবো। তার মধ্যে প্রথমটা হলো পিপল, মানে আমরা মানুষ। তার মানে আমরা আসলে বেসিক্যালি একটা ক্রিটিক্যাল রোল প্লে করি। এখন আমরা যারা চাকরি করি, রিকগনাইজিং অফ দ্য ক্রিটিক্যাল রোল অফ এমপ্লয়িজ and the customers in the marketing process, especially in service delivery. The people element emphasizes the importance of service quality and the customer relationship. এখন আমার প্রোডাক্টটা আমি বলতেছি তার কোয়ালিটি ভালো। এখন আমার কোয়ালিটি তখনই ভালো সেটাকে সুনিশ্চিত করবে যে প্রোডাক্টটা ইউজ করতেছে, আমার কাস্টমার ইউজ করতেছে। এখন কাস্টমার ইউজ করার পরে এই প্রোডাক্টটার বিনিময়ে আমাদের সাথে কিন্তু একটা গুড রিলেশনশিপ তৈরি হচ্ছে, একটা আস্থা তৈরি হচ্ছে, যেখানে অন্য কোনো কোম্পানি সেম প্রোডাক্টটা সেল করতে আসলেও কিন্তু সেখানে একটা নিশ্চিত করবে যে এই প্রোডাক্টটা অলরেডি ওই পপুলেশন একটু আস্থার মাধ্যমে কনজিউমারের কাছে পৌঁছে গেছে। আর ইট ইনভলভস কি ট্রেনিং, মোটিভেশন, কাস্টমার ইন্টারঅ্যাকশন,
which are crucial in service for customer satisfaction heavily depends on the personal performance of the service provider. বেসিক্যালি আমরা যখন কাস্টমারের সাথে ইন্টিগ্রেশন করতে যাব, আমরা ইন্টারেক্ট করতে যাব, তখন কিন্তু আমাদেরকে কোম্পানির থেকে ট্রেনিং দেওয়া হয় যে আমরা কিভাবে প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারের সাথে কথা বলবো। এখন কাস্টমার আমাকে অনেকভাবে আমাকে প্রশ্ন করতে পারে, সবসময় যে আমাকে ইতিবাচকভাবে দেখবে, ইতিবাচকভাবে প্রশ্ন করবে তা না, আমাকে নেতিবাচকভাবেও আমাকে প্রশ্ন করতে পারে, নেতিবাচকভাবে আমার প্রোডাক্ট সম্পর্কে তার একটা ধারণা হতে পারে। সো একটা এমপ্লয়ি যখন অর্গানাইজেশনে কাজ করে, সো তাকে সেভাবে কিন্তু তৈরি করা হয়, ট্রেনিং দিয়ে তাকে মোটিভেট করা হয় এই প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার কাছে কিভাবে কোন উপায় কথাগুলো বললে প্রোডাক্টের ব্র্যান্ড ইমেজটা বাড়বে এবং কাস্টমার আস্থা বাড়বে। সেটাই হলো আমাদের নতুন যে ট্রানজিশনটা হয়েছে মার্কেটিং মিক্সের মানুষ। তার মানে এখানে যেমন যারা কাজ করে এমপ্লয়ি, তাদেরকেও যেমন মোটিভেট করে রাখতে হবে, অল দ্য টাইম তাদেরকে আপ টু দ্য মার্কেট নলেজ ইনফরমেটিভ হয়ে থাকতে হবে, ঠিক তেমনই ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে কাস্টমার কাছে সঠিক তথ্যটা গেল কিনা, সঠিক সময় গেল কিনা, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। আচ্ছা, এরপর হলো প্রসেস। প্রসেসটা বেসিক্যালি রিফ্লেক্টস দ্য ইম্পর্টেন্স অফ হাউ সার্ভিসেস আর ডেলিভারেড, দ্য procedures, mechanisms and flow the activities of which services are consumed. This element is crucial in ensuring customer satisfaction and the efficiency in service delivery. এখন বেসিক্যালি আমি যখন প্রোডাক্টটা তৈরি করেছি কাস্টমারের জন্য, আমি কোন প্রসেসে মার্কেটিং করতেছি, কোন প্রসেসে তাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি, সেই জিনিসটা এখানে নিশ্চিত করতে হবে। তার মানে এটা একটা ক্রুশিয়াল এলিমেন্ট প্রসেসটা, যেটাকে এনশিওর করে কাস্টমার স্যাটিসফ্যাকশন এন্ড এফিশিয়েন্সি ইন সার্ভিস ডেলিভারি। এখন আমি যদি সঠিক সময়ে যদি আমি ডেলিভার না দিতে পারি, ওই যখন আমার কাস্টমারের দরকার, তখন কোনো কাস্টমার আমার প্রতি সে আস্থা রাখতে পারবে না যে না, ওরা প্রোডাকশন করে আমাকে তাদের প্রোডাক্টটা দিতে পারতেছে না, আমাকে অন্য কোনো প্রোডাক্ট দেখতে, অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে হবে। তার মানে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের যে ফ্লো অফ অ্যাক্টিভিটিসটা সেটা যেন একই গতিতে থাকে, আমরা যেন সঠিক উপায়ের জন্য আমরা কি করতে পারি, আমরা কাস্টমার কাছে পৌঁছে দিতে পারি আমাদের প্রোডাক্টগুলো। আচ্ছা, এবার আসি হলো ফিজিক্যাল এভিডেন্স। The last not the least, যেটা হলো ট্রানজিশনের 7 P's এর লাস্ট যে এলিমেন্ট, সেটা হলো ফিজিক্যাল এভিডেন্স। Physical evidence basically intangible physical evidence pertains to the environment in which services are delivered and where the firm and customer interact, and any tangible components and facilitate performance or communication of the service. এখন বেসিক্যালি কি, যে আমি যে প্রোডাক্টটা তৈরি করেছি বাস্তবসম্মত কিনা, এবং আমি যে কথাগুলো বলছি প্রোডাক্ট সম্পর্কে, তার অ্যাডভান্টেজেস গুলো, যে আমার কাস্টমার এই প্রোডাক্টটা নিতে গেলে তার কি তার সাশ্রয়ী হবে, কি তার উপকারে আসবে, সেই জিনিসগুলো যেন কনসিস্টেন্সি থাকে। তার মানে যেন কাস্টমার ইন্টারেক্টের জন্য একটা ট্যানজিবল কম্পোনেন্টে পরিণত হয়, যে তার পারফরম্যান্সটা কেমন হবে, সেই কমিউনিকেশনের জন্য সঠিক থাকে। This could include the physical environment of a service facility, website interfaces, brochures, even the way staff are dressed. এখন যে কিনা পারসন টু পারসন সরাসরি ডাইরেক্ট মার্কেটিং করে, তাদেরকে একটা ড্রেস আপ দেওয়া হয়। হ্যাঁ, ফর এক্সাম্পল সে কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছে প্রোডাক্টটা সেল করার জন্য, নট অনলি দে, ওই প্রোডাক্টটা সেল করার জন্য ওয়েবসাইট ইন্টারফেস কিছু ব্রোশার তৈরি করে যে কাস্টমার কাছে পৌঁছে দেওয়া। বর্তমানে যেটা এখন তৈরি করতেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা ওই কোম্পানির ব্র্যান্ডিং প্রোডাক্ট সম্পর্কে জানতেছে। সো একটা এখন আমার এখানে যে কথাটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স, বিভিন্ন জায়গায় দেখা গেছে আমাদের বিভিন্ন আউটলেটে অন্য কোনো কোম্পানির কিছু প্রোডাক্ট তারা ওই আউটলেটে গিয়ে সেল করতেছে, এক ধরনের ড্রেস আপ করে তার মার্কেটিংকে রিপ্রেজেন্ট করতেছে, প্রপোজ করতেছে সেইভাবে যে তার কাস্টমারের কাছে যে প্রোডাক্টটা কেন ভালো, এই প্রোডাক্টটা কি দিচ্ছে, এখন কোনো নতুন ডিল আছে কিনা, এবং সম্ভবত তাকে কিছু ডিসকাউন্টে দিচ্ছে প্রোডাক্ট কেনার জন্য, সেই প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করার জন্য, তার কোম্পানির ব্র্যান্ড ইমেজটাকে ইন্ট্রোডিউস করার জন্য। সো আমরা আজকে শিখলাম, এখন হলো মার্কেটিং মিক্স। এখন আমরা যেটা শিখবো সেটা হলো মার্কেট সিগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটাকে সংক্ষেপে আমরা বলি এসটিপি। এসটিপি মানে হলো সিগমেন্টেশন, টার্গেটিং, এস স্ট্যান্ড ফর সিগমেন্টেশন, টি স্ট্যান্ড ফর টার্গেটিং এন্ড পি স্ট্যান্ড ফর পজিশনিং। So the STP is I mean the segmentation, targeting and positioning is a strategic approach used in marketing
to identify and deliver messages to specific groups of potential customers. এখন বেসিক্যালি আমার যে পটেনশিয়াল কাস্টমার গুলো সেগুলোকে একসাথে রাখার জন্য সেই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করা হয় কোন ভাবে সেগমেন্টেশন ওয়েতে, টার্গেটিং ওয়েতে এন্ড পজিশন ওয়েতে, যেটা আমি নেক্সট স্লাইডে আরো ডিটেইল জানবো। This strategy helps businesses to be more efficient by focusing their marketing efforts on specific segments that are likely to convert into customers. তার মানে কাস্টমারকে কিভাবে তার প্রোডাক্টটাকে দিচ্ছে, কোন উপায়ে দিচ্ছে সে সম্পর্কে আমরা আরো বিশদ জানবো। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার এখানে ছবি থেকে, যে এটাকে বলা হয় এসটিপি মডেল। এসটিপি মডেল বলতে আমরা কি বুঝি? মার্কেট সেগমেন্টেশন, এস স্ট্যান্ড ফর মার্কেটিং সেগমেন্টেশন, টি স্ট্যান্ড ফর মার্কেট টার্গেটিং এন্ড পি স্ট্যান্ড ফর প্রোডাক্ট পজিশনিং, এসটিপি। আচ্ছা, এখন মার্কেট সেগমেন্টেশন বলতে আমরা কি বুঝি? সেখানে হলো মার্কেট সেগমেন্টেশন ইজ আ প্রসেস অফ dividing a broad consumers or business market normally consisting of existing and potential customers into subgroups of consumers known as a segments based on some types of shared characteristics. এখন বেসিক্যালি যে এই যে প্রোডাক্টটা আমি কনজিউমারের কাছে দিব তার বিজনেস মার্কেটটা কেমন হতে পারে এবং নরমালি কনসিস্টেন্সি এই প্রোডাক্ট সম্পর্কে আগে কেউ বলেছে কিনা, আগে কেউ বিক্রি করেছে কিনা, আগে কেউ তৈরি করেছে কিনা এবং এটার পটেনশিয়াল কাস্টমার কেমন, সেই সাব গ্রুপগুলো আমাকে বের করতে হবে, অ্যানালাইসিস করে রিসার্চ করে, সেটাকে আমরা বলি মার্কেট সেগমেন্টেশন। আচ্ছা, এরপর আসি হলো targeting. Targeting involves selecting one or more of the segments identified for the marketing efforts of the business. That means যে আমি যে টার্গেট করতেছি যাদেরকে, সেখানে একের অধিক সেখানে সেগমেন্টস গুলো আইডেন্টিফাই করা যাচ্ছে কিনা, যেখানে মার্কেটের এফোর্টটা আমার খুব এফেক্টিভ ওয়েতে সেটা তৈরি হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা প্রোডাক্ট সম্পর্কে আমি ভালো মতো ডিটেলস না দিই, তার ক্যারেক্টারিস্টিক, তার ডিটেলস ইনফরমেশন যদি না দিই, তাহলে সেই কনজিউমার, সেই কাস্টমার কিন্তু আমার প্রোডাক্ট সম্পর্কে এতটা আস্থা তৈরি করবে না। সে শুধু মনে করবে যে আমি শুধু তার কাছে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি। সো টার্গেটটা আমাকে করতে গেলে আমার প্রোডাক্ট সম্পর্কে তার ডিটেলস ইনকোয়ারি কিন্তু কনজিউমারের প্রতি আমার সেভাবে থাকতে হবে। আচ্ছা, লাস্ট নট দ্য লিস্ট, সেটা হলো পজিশনিং। Positioning is the process of establishing and maintaining a distinctive place in the market for an organization or its products. তার মানে হলো যে আমি এস্টাবলিশ করতেছি যে জিনিসটা, সেটা হলো যে প্লেসটাতে সেখানে আমার আস্থাটা কেমন, আমার প্রোডাক্টের সম্বন্ধে আস্থাটা কেমন, সেই সম্পর্কে সেই জিনিসটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। সেটাকে বলা হয় যে ডিস্টিংটিভ প্লেস ইন দ্য মার্কেট ফর অ্যান অর্গানাইজেশন অর ইটস প্রোডাক্ট। তার মানে আমার প্রোডাক্ট যদি ওই টার্গেট অডিয়েন্সের কাছে যায়, তার মানে হলো সেখানে যেমন আমার একটা মার্কেট তৈরি হবে, আমার অর্গানাইজেশন একটা ব্র্যান্ড ইমেজ তৈরি হবে। তো আজকে আমরা শিখলাম হলো যে মার্কেটিং নিচ্ছে 7 পিস। আজকে আমরা শিখলাম হলো যে এসটিপি মানে কি। সো আগামী ক্লাসে আপনার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।